স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের দল আজ মাঠে নেমেছেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের সামগ্রিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন তিনি। ভোট অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মাঠে নেমেছেন। তারা 12 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শহর, পৌর এলাকা ও গ্রামে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যবেক্ষণ করবেন। সকালে রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিং করে এ খবর জানান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান। নির্বাচনে সামগ্রিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক। সাধারণভাবে পরিবেশটি খুবই আশাব্যঞ্জক। এই ভোট বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হবে বলে মনে করি। তাই আমরা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে সংখ্যালঘু ও নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা জরুরি। কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ না নিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করাই আমাদের কাজ। আমরা সেনাবাহিনী, পুলিশের সাথে কথা বলেছি। কিছু ঝুঁকিপূর্ণ ও কিছু কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টি নিয়ন্ত্রণে আছে বলে আমরা মনে করি। নারী সহ যে কোনো সংখ্যালঘু মানুষের অংশগ্রহণ আমরা চাই। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও নির্বাচন পর্যবেক্ষকরা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। আজ সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ হয়। 22 জানুয়ারি শুরু হয়েছিল সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগে প্রচার শেষ হয়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে হবে এই নির্বাচন ও গণভোট। সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র 275 জন। দুর্নীতি ও আইন শৃঙ্খলার বিষয়ে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নির্বাচনী ভাষণে তিনি এই আহ্বান জানান। এর আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূল ধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। প্রিয় দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। তারা সবাই নির্বাচন ঘিরে তাদের অঙ্গীকার তুলে ধরে জনগণের কাছে নিজের দলের পক্ষে ভোট চান। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। সোমবার সন্ধ্যায় সবশেষ ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হবে উল্লেখ করে তিনি ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। নির্বাচনী ভাষণে তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের
চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী জাতির উদ্দেশ্যে দলীয় নির্বাচনী ভাষণ দেন। বাংলাদেশ আমাদের সবার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার হাঁস প্রতীকের পক্ষে কাজ করায় অনেককে হুমকি দেওয়া হচ্ছে। সোমবার রাতে সরাইলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। তবে কে বা কারা হুমকি দিচ্ছে সেটি স্পষ্ট করেননি আলোচিত এই প্রার্থী। নির্বাচনে রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। এ তথ্য জানাতে জাতীয় পার্টির নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনটি করেন তিনি। বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জুনাইদ আল হাবিব, তার প্রতীক খেজুর গাছ। আমার নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাঁসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ থেকে বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে অনেকে যাচ্ছেন বাড়ি। সকাল থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার 20 মাইল, নবীনগর, বাইপাইল সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হওয়ার কারণে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া দাবি করায় ঘরমুখো মানুষ বাইপাইল সড়কে অবরোধ করেন। সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। কিন্তু গাড়ির ভাড়া বেশি, গাড়িও পাওয়া যাচ্ছে, গাড়ি অনেক ভাড়া, বাচ্চা নিয়ে দাঁড়া আছি, তারপরে আনন্দ লাগতেছে ঈদের মতো। জামালপুরে ভাড়া হলো 300 টাকা, আজ ভাড়া নিতেছে 1000 টাকা। এই 700 টাকা কে দিবে? কোম্পানি আমাদেরকে বোনাস দিছে না সরকারি আমাদেরকে টাকা দিছে, যে আমরা ভোট দিবার যাইতেছি আমাদের সরকারি টাকা দিছে, আমরা যত ভাড়া তত আমরা দিয়া চলে যাবো। মনে করেন বাস আছে 20,000 আর 20 কোটি মানুষ আমরা এই ভোগান্তরি, এটা যেন আমাদের কোনোদিন না। দর্শক, ঘরমুখো মানুষের খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। চলে যাচ্ছি তার কাছে। হালিম, শিল্পাঞ্চলের শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করায় সড়ক ও যানবাহনে এই মুহূর্তে চাপ কেমন দেখছেন? আসিফ, এই মুহূর্তে যদি আপনাকে জানাই তা হচ্ছে এটি হচ্ছে যে পল্লী বিদ্যুৎ থেকে বাইপাইল এবং বাইপাইল থেকে শ্রীপুর এবং সেখানে চক্রবর্তী থেকে চন্দ্রা পর্যন্ত কিন্তু প্রায় 10 কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই 4 দিনের যে বিশেষ একদিন সহ 4 দিন ছুটি পাওয়ার পর থেকে যে শ্রমিকরা তারা কিন্তু ভোট দিতে তাদের গ্রামের বাড়ির দিকে ছুটছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে তাদের কর্মদিবস শেষ হওয়ার পরই কিন্তু তারা সন্ধ্যার পর থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় করতে শুরু করে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু এখনো সেই মহাসড়কে চাপ রয়েছে এবং অনেক স্থানে কিন্তু জটলা রয়েছে এবং সেই সাথে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তাদের পরিবারের সাথে এই আনন্দ প্লাস ভোট দেওয়ার জন্য তারা যাচ্ছে এমনটি বলছিল। এবং সেই সাথে তাদের একটি অভিযোগ রয়েছে যে তারা কিন্তু এই আজকে যে তারা এখানে যাচ্ছে বাড়িতে, সেখানে কিন্তু যে পরিবহনের যে ভাড়ার বিষয়টি সেটি কিন্তু অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেগুলো তারা করছেন। এবং সেই হিসেবে তারা কিন্তু এক পর্যায়ে সকালবেলা বাইপাইল স্ট্যান্ডে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ হওয়ার পরে কিন্তু তারা সড়ক
সড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে আশুলিয়া পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে সে সড়ক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি, যদি আসছি আপনাকে জানাই, এটি হচ্ছে নবীনগর যে বাস স্ট্যান্ড, সেটি উত্তরবঙ্গগামী নবীনগর বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে কিন্তু এখনো কিন্তু যাত্রীরা কাউন্টারে ভিড় করে আছেন এবং তারা পরিবহন সংকটে রয়েছেন এবং তাদের মাঝে কিন্তু অনেকটাই ক্ষোভ আমরা দেখতে পেয়েছি এবং তারা সেই ভাড়া যে অতিরিক্ত ভাড়ার কারণে তারা হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে ভোট দেওয়াটা একটি নাগরিক দায়িত্ব, তারা ভোট দিতে যাচ্ছেন, কিন্তু এই অতিরিক্ত যে ভাড়ার বিষয়টি এখানে এই কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদের সেই ঈদের মতো কিন্তু তাদের বোনাস বা বেতন সেই রকম তারা বাড়তি কোনো কিছু পায়নি, কিন্তু তারপরেও তারা যাচ্ছেন তাদের দায়িত্ব থেকেই এবং এখনো পর্যন্ত কাউন্টারগুলোতে কিন্তু আমরা এবং শিল্পাঞ্চলে কিন্তু আপনারা জানেন যে এই 4 দিনের ছুটিতে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছিল শ্রমিকদের মাঝে, কিন্তু সেই অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু অনেকটাই ফিকে হয়ে আসছে। সব মিলে এখন পর্যন্ত এই নবীনগর চন্দ্রা এবং ঢাকা রিচা মহাসড়কে কিন্তু পরিবহন এর সংকট রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে আসিফ সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে ছিলেন এম এ হালিম। এস আলম গ্রুপ ও আদানি গ্রুপের বিদ্যুতের দাম অতি মূল্যায়িত উল্লেখ করে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে বিদ্যুতের দাম সংক্রান্ত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি। প্রতিবেদনে তারা জানিয়েছে, দাম বেশি হয় 2017 সালে চুক্তির পর পিডিবির ক্ষতি হয়েছে অন্তত 50,000 কোটি টাকা। ভারতের আদানি পাওয়ারের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে 2017 সালের 5 নভেম্বর। 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয়। বর্তমানে কয়লাভিত্তিক কেন্দ্র আদানির বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রায় 11 টাকা 93 পয়সা, আর এস আলমের এসএস পাওয়ার থেকে ব্যয় হয় 12 টাকা 80 পয়সা। বিপিডিপি বলছে, কয়লার বর্তমান দাম বিবেচনায় প্রতি ইউনিটে খরচ হয় 11 টাকা। বিদ্যুৎ খাতের চুক্তিসমূহ তদন্তে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি সম্প্রতি সরকারের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যেটা ইন্টারেস্টিং, যে আদানির ক্ষেত্রে বেঞ্চমার্ক ছিল এস আলম, তো এস আলমেরটাই তো অতিমূল্যায়িত। একটা অতিমূল্যায়িত চুক্তির মূল্যের ভিত্তিতে আদানির মূল্যটা জাস্টিফাই করা হলো। আবার আদানিটা কিন্তু এস আলমের চেয়ে বেশি, আর বেশির যেই এটা তো হলো যে আপনি যেই বেঞ্চমার্কের সাথে তুলনা করছেন তার সমান হইতে হবে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের খরচ বেড়েছে, যার কারণে তাদের যে লোকসান 10 বছর আগে ছিল 5,000 কোটি টাকা, সেটা 2024-25 এসে দাঁড়িয়েছে 50,000 কোটি টাকাতে। বিদ্যুতের শুল্ক কমানো এবং বিতর্কিত শর্তগুলো সংশোধনের জন্য এস আলম এবং আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা খুবই আশ্চর্যজনক যে আসলে একটা প্রাইভেট কোম্পানি যে এস আলম গ্রুপ, তো তাদের স্বার্থের কারণেই আমাদের যে বিদ্যুতের দাম এবং এই যে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটা আসলে দেশের স্বার্থকে বর্জন করে আসলে এই এস আলম গ্রুপকে আসলে এখানে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই মূলত এই চুক্তির বিভিন্ন রকমের টার্ম রেট ঠিক করা হয়েছে। জিনিসটা তো পুরো পলিটিক্যাল কারণে হয়েছে। ট্যারিফ নির্ধারণটা এস আলমকে রেফারেন্স ধরে করা হয়েছে, আদানি ট্যারিফ নির্ধারণ এস আলমকে ধরে করা হয়েছে, আর এস আলমের ট্যারিফ ইটসেলফ ওয়াজ সেট হাই, ওইটাও 2 নম্বর করে করা হয়েছে। অর্থাৎ চুক্তি যদি রিভাইজ করে এটা আমাদের ফেভারে আসে, তাহলে আমরা নিতে পারি। বিদ্যুতের দাম যৌক্তিকীকরণ করা না গেলে এসব চুক্তি বাতিল করার পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। অর্থ লেনদেনের মাধ্যমে যদি এটা প্রমাণিত হয়, তাহলে ডেফিনেটলি উই ক্যান ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। ভোর থেকে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, এখন পর্যন্ত কয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, এগুলো কি ধরনের অস্ত্র, আর অভিযানের সবশেষ অবস্থা আমাদের জানান। যেমনটি বলছিলেন, কুমিল্লার কটকবাজার সীমান্ত ঠিক কাছে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। সেই অভিযানে ভোর থেকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখান থেকে যে অস্ত্রগুলো হয়েছে, দেশীয় ও ধারালো অস্ত্র রয়েছে, পাইপ গান রয়েছে এবং পিস্তল সহ বেশ কিছু অস্ত্র রয়েছে। আমার পিছনে আমি যদি একটু আপনাকে আগে দেখাই যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলো আসলে লিস্ট করা হয়েছে।
কিছুক্ষণ আগেই র্যাব কমান্ডার গণমাধ্যমকে জানিয়েছেন যে নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্রগুলো হয়ে থাকতে পারে। আসলে কে বা কারা এই অস্ত্রগুলো এখানে নিয়ে আসলে সেগুলো সেটি কিন্তু জানাতে পারেনি র্যাব। তবে যে ডোবা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে তার পাশে কিন্তু কারো ডোবা রয়েছে, সেখানেও আরো কিছু অস্ত্র থাকতে পারে বলে কিন্তু র্যাব আশঙ্কা করে। এখানে দেশীয় কিছু ধারালো অস্ত্র রয়েছে, একটি বন্দুক রয়েছে, দুটি 3টি পিস্তল রয়েছে এবং কিছু গুলি রয়েছে বলে র্যাব আমাদেরকে জানিয়েছেন। তবে নির্বাচনের যেহেতু আর একদিন বাকি, বড় ধরনের নাশকতা আর পরিকল্পনা ছিল এই অস্ত্রগুলোকে কেন্দ্র করে, সেটি কিন্তু র্যাব বলেছে। তবে র্যাব যেমনটি জানিয়েছেন যে অস্ত্রগুলো কে বা কারা রেখেছে সেটি জানার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু র্যাব আনুষ্ঠানিকভাবে সেই অস্ত্রগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন শাকিল মোল্লা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART চুক্তি সই হয়েছে। এ বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক শতকরা 20% থেকে কমে 19% হবে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এ চুক্তি সই হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে যুক্ত হন। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার এ চুক্তিতে স্বাক্ষর করেন। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা 7টায় বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি ধর্মঘট পালন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন ইব্রাহিম খোকন। এ কারণে তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। বাংলাদেশকে সমর্থন করে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা। এখন পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলেছে। তাই 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ম্যাচ। এদিকে আইসিসি বলেছে সব সদস্য দেশ ভবিষ্যতে আইসিসির ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতিকে সম্মান করতে রাজি হয়েছে। নারী ফুটবল লিগের বাকি আছে আর 3 ম্যাচ। শেষ মুহূর্তে এসে ট্রফি উন্মোচন করলো বাফুফে। তাতে রোমাঞ্চিত খেলোয়াড়েরা। বাফুফে জানিয়েছে লিগ এবার সিঙ্গেল ফরম্যাটে হলেও আগামী মৌসুম হবে 2 লেগের, সাথে বাড়বে ভেন্যুর সংখ্যা। সাধারণ মানুষের বিনোদনের কেন্দ্র হিসাবে বিবেচিত হয় পার্ক। সোমবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বাফুফে এবার করল ভিন্ন আয়োজন। শেষ প্রান্তে থাকা নারী ফুটবল লিগের 7ম আসরের ট্রফি উন্মোচন করেছে সংস্থাটি। ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমে সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়, কিন্তু এটা মানে খেলার মাঝখানে নতুনত্ব কোনো কিছু দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে। তো এরকম কখনো আর হয় নাই। আমি 5 বার লিগ খেলছি, তো 5 বারের এই প্রথম হচ্ছে এরকম মানে ট্রফি উন্মোচন হয়েছে, অনেক ভালো লাগছে। এইবার লিগের যথেষ্ট কম্পিটিশন হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি যেটা বলতেছেন যে অনেক টিম গোল করতে পারেনি, আসলে এটা হতে পারে তাদের টিমের ইনজুরি থাকতে পারে বা দলের অনেক সমস্যা থাকে না। আগামী মার্চে AFC এশিয়ান কাপে অংশ নিতে এই মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। তাই এবার নারী লিগটাও আয়োজিত হয়েছে সিঙ্গেল লেগ ফরম্যাটে। তবে আগামীতে 2 লেগের পাশাপাশি ভেন্যুর সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে বাফুফের। আমাদের যেটা উদ্দেশ্য ছিল মিশন অস্ট্রেলিয়ার জন্য মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং টপ প্লেয়ার যারা তারা যেন বেঞ্চে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি গুড।
বাট এবছর তো আবার হবে, এই WFL আবার হবে। আশা করি 2টা টায়ার করে করবো, 1 and 2। এবার যেটা হয়েছে, আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের সময়ের একটা ব্যাপার ছিল। সো দিনে এতগুলি খেলা ডেফিনেটলি আমরা এবার রাখবো না, আমরা ম্যাক্সিমাম 1টা কিংবা 2টো করে থাকবে। সূচি অনুযায়ী মঙ্গলবার 3টি ম্যাচ এবং 13 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে লিগের খেলা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।